আজকে বেসিক্যালি টিএনস হেলথ কেয়ার প্রোডাক্ট আর যে ট্রেনিং আছে সেটা প্রোডাক্ট এন্ড প্যাকেজেস এর ট্রেনিং ই করাবো। বেসিক্যালি আপনাদের সাথে আমি আছি মইনুল হাসান চৌধুরী। দীর্ঘদিন যাবৎ ট্রেনিং ডিপার্টমেন্টে কাজ করে যাচ্ছি, সেই 2012 সাল থেকে অনেক বছর হয়ে গেল আপনাদের সাথে কাজ করছি। পেশাগত ক্ষেত্রে আমি একজন ফার্মাসিস্ট, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের থেকে রেজিস্ট্রেশন করেছি 2015 সালে। টিএনসি থেকে সেরা এমপ্লয়ি অফ দ্য ইয়ার হওয়ার সুযোগ হয়েছিল 2017 সালে। এই সুবাদে দুইটা দেশে ভ্রমণের সুযোগ হয়েছে 2017 এবং 2019 সালে। অনেক দুবাই এবং ইন্ডিয়াতে আমার ভ্রমণের সুযোগ হয়েছে ম্যানেজমেন্ট সাইড থেকে। অনেকগুলো ট্রেনিং করানোর অভিজ্ঞতা আছে, সবগুলো আসলে ট্রেনিং এর স্লাইড শেয়ার করা হয়নি। ট্রেনিং যে করিয়েছি অনেকগুলো ছবি, আসলে কিছু ছবি দেখতে পাচ্ছেন। আমি যে প্রোডাক্ট বেসিক্যালি আমি প্রোডাক্ট ট্রেনিং গুলো করিয়ে থাকি এবং কিছু এনডিও মোটিভেশনাল ট্রেনিংও করিয়ে থাকি। বিভিন্ন ধরনের বড় বড় প্রোগ্রাম আয়োজন করার অভিজ্ঞতা রয়েছে, বড় বড় প্রোগ্রাম হোস্টিং করার অভিজ্ঞতা রয়েছে, প্রেজেন্টেশন করার অভিজ্ঞতা রয়েছে এবং সর্বোপরি টিএনসিতে অনেকগুলো প্রোডাক্ট ট্রেনিং করার অভিজ্ঞতা রয়েছে, অনেক বড় বড় পরিসরে প্রোডাক্ট ট্রেনিং করানোর অভিজ্ঞতা রয়েছে। তার কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং টিএনসির সুবাদে যে বিদেশে আপনারা ডিস্ট্রিবিউটর সাইড থেকে গিয়ে থাকেন, আমি ম্যানেজমেন্ট সাইড থেকে ডিস্ট্রিবিউটরদেরকে কোঅর্ডিনেট করার জন্য, একটা বিশাল দলকে কোঅর্ডিনেট করার জন্য 2019 সালে পৃথিবীর একটা চমৎকার দেশ, সৌর্যে আভিজাত্যে পরিপূর্ণ একটা দেশ, যে দেশটার নাম হচ্ছে দুবাই, সেখানে যাওয়ার আমার সুযোগ হয়েছে। সো দেখতে বুঝতেই পারছেন টিএনসি আসলে কত বিশাল একটা মাধ্যম। তো এবার আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, অনেকেই আসলে স্ক্রিনে আঁকাআঁকি করছেন। আই উইল রিকোয়েস্ট ইউ নট টু ড্র অন দ্য স্ক্রিন বাট টু ফোকাস অন মাই ট্রেনিং। আপনারা যদি ড্রয়িং না করে আমার ট্রেনিং এ ফোকাস করেন তাহলে সেটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। যারা এখানে এঁকে দিচ্ছেন, এঁকে দেওয়ার কারণে অনেক পার্টিসিপেন্টস রয়েছে এখানে যাদের প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স হতে পারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা আঁকাআঁকির কোনো ক্লাস নাই। আঁকাআঁকি যদি করতে চান তাহলে আপনারা দয়া করে কোনো একটা চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হয়ে যান, সেখানে আঁকার সুযোগ পাবেন। দয়া করে এখানে কেউ আঁকবেন না, ঠিক আছে? তো আমি এখন একটু টিএনসি যে এক্সেলেন্ট যে পণ্যগুলো রয়েছে, চমৎকার যে পণ্যগুলো রয়েছে, সেই এক্সেলেন্ট পণ্যগুলো আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে টিএনস ইকুইপমেন্ট রয়েছে, টিএনস কসমেটিক্স রয়েছে, টিএনস পার্সোনাল কেয়ার প্রোডাক্ট রয়েছে, বিভিন্ন ধরনের পণ্য নিয়ে টিএনস তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। এবং এই পণ্যগুলো মূলত 4 ক্যাটাগরির পণ্য: হার্বাল প্রোডাক্টস, ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স প্রোডাক্টস, পার্সোনাল কেয়ার এবং কসমেটিক্স প্রোডাক্টস, রয়েছে আপনার হাউস হোল্ড প্রোডাক্টস। এই পণ্যগুলো নিয়ে মূলত টিএনস তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকে। আপনারা যদি একটু খেয়াল করুন মনোযোগ দিয়ে, হার্বাল প্রোডাক্ট গুলো কি দেখতে অনেকটা এই ধরনের। হার্বাল প্রোডাক্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হার্বাল পণ্য, অর্থাৎ যে পণ্যগুলো সাধারণত গাছপালা, ফল মূল, লতা পাতা ইত্যাদির সাথে সম্পৃক্ততা রয়েছে, যাদের উৎস হচ্ছে এই জায়গা, সেগুলোকে বলা হচ্ছে হার্বাল পণ্য। তারপর হচ্ছে ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স পণ্য, যে পণ্যগুলো সাধারণত আমরা বৈদ্যুতিক সহযোগিতার মাধ্যমে চালিয়ে থাকি এবং এখান থেকে আমরা শারীরিক উপকার পেয়ে থাকি। এখানে অনেকগুলো চমৎকার পণ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিসিএম দেখতে পাচ্ছেন, আকুপয়েন্ট ট্রেজার দেখতে পাচ্ছেন, ফ্রুট এন্ড ভেজিটেবল পিউরিফায়ার আছে, রয়েছে হেড কেয়ার অ্যাপারেটাস। চমৎকার চমৎকার কিছু পণ্য। সবগুলো পণ্য যদিও এখন অ্যাভেলেবল নেই, তবে এই পণ্যগুলো আমরা শীঘ্রই আমাদের কোম্পানি থেকে লেটেস্ট ভার্সন আকারে আমরা পেয়ে যাব। বিশেষ করে বিসিএম, তারপর ফ্রুট এন্ড ভেজিটেবল প্রায়, এগুলো খুব শীঘ্রই কোম্পানির হাতে পদক্ষেপ রয়েছে এগুলো বাংলাদেশের বাজারে আবারও নিয়ে আসা। তারপর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল কেয়ার এবং হাউস হোল্ড পণ্য, অনেক চমৎকার চমৎকার পণ্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন। যে পণ্যগুলো নিয়ে টিএনস তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে, যদিও এই পণ্যগুলো সবগুলো কিন্তু বর্তমানে অ্যাভেলেবল নেই। এখানে রয়েছে হাউস হোল্ড পণ্যের মতো ওরিকেয়ার টুথপেস্ট, রয়েছে আইরিস স্যানিটারি ন্যাপকিন এবং রয়েছে একটা নতুন শ্যাম্পু, ওরাইজার সেটিভা শ্যাম্পু। তো এবার আপনাদেরকে মূল কনসেপ্টে নিয়ে যাচ্ছি। একটা দাড়িপাল্লা দিয়ে আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করাতে চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে, দাড়িপাল্লার একটা একটা পাশে দেখানো হচ্ছে আপনার ওয়েলথ, একটা পাশে দেখানো হচ্ছে হেলথ। এখন কথা হচ্ছে আপনাদেরকে যদি বেছে নিতে বলা হয় আপনারা কোনটাকে বেছে নেবেন? সবাই একটু যদি কমেন্ট করে জানান তাহলে আমরা উপকৃত হব। আমি একটু কমেন্টের জন্য ওয়েট করছি যে আপনার পছন্দ কোনটা, হেলথ নাকি ওয়েলথ? দেখি একটু কমেন্ট করে জানান তো।
সবার অনেক বন্ধুরা এখানে আছেন, একটু কমেন্ট করে জানাবেন। এখানে একটা দাঁড়িপাল্লা দেখানো হচ্ছে, আপনার পছন্দ কোনটা, হেলথ নাকি ওয়েলথ, স্বাস্থ্য নাকি সম্পদ? কোনটাকে, যে কোনো একটাকে আপনাকে বেছে নিতে হবে, স্বাস্থ্য নাকি সম্পদ? আমরা কমেন্টের জন্য ওয়েট করছি। স্বাস্থ্য নাকি সম্পদ? কমেন্ট যেহেতু আসতে দেরি করছে, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে একটা সংখ্যা আপনাদেরকে পরিচয় করে দিব, সেটা হচ্ছে একের পাশে অনেকগুলো সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন। বিগ মানি ব্যাগস উইথ $100 বিলিয়ন, ঠিক আছে? এক বস্তা যদি টাকা যদি আপনি চিন্তা করেন, কোটি কোটি টাকা, বুঝতেই পারছেন এখানে অনেকগুলো শূন্য থাকবে, একটা একও থাকবে, ঠিক আছে? একটা বাদ দিয়ে এবার শূন্যগুলো একটু চিন্তা করে দেখেন, শূন্যগুলো কি হতে পারে। একটা শূন্য আপনার সফলতা বোঝায়, একটা শূন্য বোঝাচ্ছে আপনার সৌভাগ্য, একটা শূন্য আপনার ক্যারিয়ার, সামাজিক অবস্থান, আর একটা শূন্য দিয়ে আপনার সুনাম, একটা শূন্য দিয়ে সক্ষমতা, ভালোবাসা, পরিবারের মানুষ এবং সুখী স্বাচ্ছন্দ্যময় একটা জীবন। সবগুলো শূন্যর এক একটা মিনিং রয়েছে, বাট এখানে এক ছাড়া কিন্তু শূন্যগুলোর কোনো অর্থ দাঁড়ায় না। অর্থাৎ নিচে একটা কথা লেখা দেখতে পারবেন, সেটা হচ্ছে উইদাউট ওয়ান লাইফ ইজ মিনিংলেস, অর্থাৎ এক ছাড়া কিন্তু জীবনটা অচল, অর্থহীন। তাহলে একটা কি, সেটাই আমরা একটু খুঁজে বের করি। একটাই হচ্ছে স্বাস্থ্য, অর্থাৎ স্বাস্থ্য ছাড়া আমাদের জীবনটা কিন্তু অচল। বুঝতে পেরেছেন? তাহলে স্বাস্থ্যটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তো এখানে যে ছবিটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে দুটো জিনিসই কিন্তু আমাদের দরকার, স্বাস্থ্য রয়েছে দরকার এবং সম্পদও রয়েছে। তবে প্রথম পছন্দ হিসেবে আমাদেরকে মাস্ট বেছে নিতে হবে স্বাস্থ্যটা, অর্থাৎ স্বাস্থ্য ছাড়া কিন্তু আমাদের জীবনটা অচল, ঠিক আছে? তো এই স্বাস্থ্যটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। সেই স্বাস্থ্য নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি, এবং এই স্বাস্থ্যের ব্যাপারে যুগে যুগে বিভিন্ন মনীষীরা বিভিন্ন ধরনের উক্তি কিন্তু আমাদের জন্য প্রদান করে গিয়েছেন। এখানে আমরা ইন্ডিয়ার একজন আইকন দেখতে পাচ্ছি, জাতির পিতা, যার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেটা হচ্ছে ইউর হেলথ ইজ ইউর রিয়েল ওয়েলথ, অর্থাৎ আপনার স্বাস্থ্য হচ্ছে আপনার প্রকৃত সম্পদ। আপনি যদি এখানে স্ক্রিনে খেয়াল করেন, এখানে কিন্তু অনেক টাকা দেখতে পাচ্ছি। একদম প্রথমে কম টাকা ছিল, তারপর একটু বেড়েছে, তারপর বেড়েছে, তারপর আরো বেড়েছে, এবং বাড়তে বাড়তে একদম এটা আকাশ ছুঁয়েছে। অর্থাৎ এখানে একটা কথা বলা হয়েছে, সো মেনি পিপল স্পেন্ড দেয়ার হেলথ গেইনিং ওয়েলথ, ঠিক আছে? অনেক মানুষ আছে যারা তাদের স্বাস্থ্যকে নষ্ট করে সম্পদ অর্জন করে, and they have to spend their wealth to regain health, অর্থাৎ পরবর্তী জীবনে গিয়ে দেখা যায় যে ওই যে সম্পদগুলো তারা তাদের স্বাস্থ্যকে নষ্ট করে আহরণ করেছিল, সেই সম্পদটাকে আবার খরচ করে তাদের স্বাস্থ্যকে পুনরুদ্ধার করার চেষ্টা করে। অর্থাৎ এখানে আমরা অনেকেই আছি যারা এই কাজটা করি। আমরা আমাদের জোয়ান বয়সে, তরুণ বয়সে আমরা সম্পদের পিছনে ছুটতে ছুটতে স্বাস্থ্যের পিছনে আমরা খেয়াল রাখতে পারি না, এবং স্বাস্থ্যটা এক পর্যায়ে এত বেশি ক্ষতিগ্রস্ত হয়, সেই সেই ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে বাঁচানোর জন্য আমরা জীবনে যতটুকু সম্পদ অর্জন করেছি, সবগুলো সম্পদই কিন্তু আমরা স্বাস্থ্যের পিছনে আমরা বিনিয়োগ করে ফেলি। তাহলে এই অবস্থাটা কেন হবে? আমাদের আমাদের টার্গেট থাকবে আমরা সম্পদ অর্জন করব, প্লাস স্বাস্থ্যের পিছনে কিন্তু আমরা খেয়াল করব। তো এখন স্বাস্থ্যকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? স্বাস্থ্য কাকে বলে? আপনারা যদি একটু খেয়াল করেন, আচ্ছা, অনেক ভাই কমেন্ট করেছে, আসলে আমি চ্যাট বক্সটা দেখতে পারিনি, অনেকেই কমেন্ট করেছেন। আমি হেলথ নাকি ওয়েল বলেছি, অনেকে হেলথটাকে আসলে ইয়া করেছে। চ্যাট বক্সটা আমি এখন দেখতে পাচ্ছি। তো চলুন, এবার আমি আপনাদেরকে একটু স্বাস্থ্য কাকে বলে সেটা একটু পরিচয় করে দিচ্ছি। এখানে যদি আপনারা খেয়াল করেন স্বাস্থ্য কাকে বলে, এখানে আপনারা যদি ছবিটা দেখেন বুঝতে পারছেন, অনেক মোটাসোটা একটা শিশু। আহ, এই ধরনের স্বাস্থ্য যদি আপনার ঘরে, যদি স্বাস্থ্য নিয়ে যদি আপনার ঘরে একটা শিশু যদি আপনি দেখতে পান, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? মনে করেন যাদের 2 বছরের বাচ্চা রয়েছে, যার ওজন যদি এরকম দানবের মতো হয়, অর্থাৎ যার ওজন প্রায় 42 কেজি এখানে দেখানো হচ্ছে,
যে আপনার আমার মতো চলতে পারে, বলতে পারে, কথা বলতে পারে, সবকিছু গুণাগুণ রয়েছে, একে কি আসলে প্রকৃত স্বাস্থ্যের অধিকারী বলা হচ্ছে? আই ডোন্ট থিঙ্ক সো। একে যে স্বাস্থ্যের অধিকারী বলা হচ্ছে সেটা হচ্ছে সাব হেলদি। অর্থাৎ সে সুস্থও না এবং অসুস্থও না, সে একটা ভালো খারাপের মাঝামাঝি রয়েছে, এবং এই জিনিসটা আসলে আমাদের জন্য কোনোভাবেই কাম্য নয়, ঠিক আছে? সেই জন্য আপনারা দেখবেন যে অনেক পরিচিত মানুষ আপনার আশেপাশে ঘুরঘুর করছে, আপনার আশেপাশে চলাফেরা করছে, দেখতে মনে হচ্ছে অনেক স্বাস্থ্যবান, দেখতে অনেক সুঠাম দেহের অধিকারী, কিন্তু হঠাৎ করে শুনলেন যে ওই মানুষটা কোনো একটা রোগে, কোনো একটা দুরারোগে রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, এবং হুইচ ইজ ভেরি আনএক্সেপ্টেবল টু ইউ, আপনার জন্য খুবই অপ্রত্যাশিত একটা খবর। হঠাৎ করে যখন শুনেন যে ওই মানুষটার মৃত্যুবরণ করেছে, ইন দ্যাট কেস ইউ ফিল রিগ্রেট ফর হিম, আপনি তার জন্য আফসোস করেন, আপনি তার জন্য আসলে অনুশোচনা করেন যে আসলে তো ওই মানুষটাকে কিছুদিন আগে দেখেছিলাম, সুস্বাস্থ্যের অধিকারী ছিল, হঠাৎ করে মানুষটা কিভাবে মৃত্যুবরণ করলো এটা তো আসলে আমার বোঝা আসছে না। এটার আসলে মূল কারণটা হচ্ছে তিনি অর্ধস্বাস্থ্য নিয়ে বসবাস করছিলেন, জীবন ধারণ করছিলেন, যেটা আমরা কেউ বুঝতে পারিনি, যার পরিবারের লোক বুঝতে পারেনি, তার সমাজের মানুষ সে বুঝতে পারেনি, এবং এক পর্যায়ে তিনি হঠাৎ করে কোনো একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অ্যান্ড দিস ইজ দ্য এক্সাম্পল অফ সাবহেলথ, অ্যান্ড দিস টাইপ অফ এক্সাম্পল উই অলওয়েজ সি। এই ধরনের এক্সাম্পল কিন্তু আমরা প্রতি মুহূর্তে আমাদের সমাজে দেখছি। খুব সুস্বাস্থ্য অধিকারী একটা মানুষ হঠাৎ করে মৃত্যুবরণ করছে, ইটস এ ভেরি কমন ফিনোমেনন। সো এই জিনিসটাই কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে, এবং এই ব্যাপারটাকেই বলা হচ্ছে সাবহেলদি। আর সাবহেলদি ওয়ান কাইন্ড অফ টাইম বম, অর্থাৎ আপনার শরীরে টাইম বমের মতোই কাজ করে। টাইম বম যেমন আপনার সময় শেষ হলে যায়, গেলে ব্লাস্ট হয়ে যায়, ঠিক সাবহেলথ, ঠিক আমাদের শরীরে যদি সাবহেলদি কন্ডিশন ক্রিয়েট হয়, ইন দ্যাট কেস আমরাও কিন্তু টাইম বমের মতো ব্লাস্ট হয়ে যাব। তাই এখন লেটস লুক এট দ্য স্ট্যাটাস অফ সাবহেলদি পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখন আমরা দেখবো যে সাবহেলদি মানুষের সংখ্যা পুরো পৃথিবী জুড়ে কত পার্সেন্ট। হ্যাঁ, এখানে যে বিষয়টা দেখানো হচ্ছে, সাবহেলদি মানুষের সংখ্যা আপনার 75%, অ্যাবাউট 75% পিপল আর সাফারিং ফ্রম সাবহেলদি কন্ডিশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? পুরো পৃথিবীতে 75% মানুষ সাবহেলদি সমস্যা আক্রান্ত রয়েছে, যার যার 20% মানুষ হচ্ছে আপনার ডিজিজড অর্থাৎ রোগাক্রান্ত, এবং 5% মানুষ হচ্ছে আপনার হেলদি বা সুস্থ। এবং এই গবেষণাটা বা স্ট্যাটিস্টিক্সটা, এই সমীক্ষাটা উঠে এসেছে বিশ্বের একটা নামি দামি সংস্থা যারা আমাদের স্বাস্থ্য নিয়ে গবেষণা করছে, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে ইনভেস্টিগেশনটা উঠে এসেছে। সো আমরা বুঝতেই পারছি সাবহেলদিটা, যে ফিগারটা এখানে দেওয়া হয়েছে, কি পরিমাণ আসলে বেড়ে গিয়েছে বর্তমান বিশ্বে। এবং আপনি যদি দীর্ঘদিন সাবহেলদি সমস্যা আক্রান্ত থাকেন, there is one people who is drawing on the screen, আমি একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি যিনি আসলে স্ক্রিনে আঁকাআঁকি করছে, and it's very disturbing। আপনারা প্লিজ স্ক্রিনে আঁকবেন না। এমডি আব্দুল নাকি কি জানি সম্ভবত, উনি যদি আরেকবার আঁকাআঁকি করে ওনাকে বের করে দেওয়া হবে, আমাদের প্রোগ্রাম থেকে ওনাকে বের করে দেওয়া হবে। প্লিজ আই রিকোয়েস্ট ইউ নট টু ড্র ইন দ্য স্ক্রিন। প্লিজ আপনারা স্ক্রিনে আঁকাআঁকি করবেন না, এটা আসলে বাল্য শিক্ষা না, ঠিক আছে? এটা কোনো চারুকলা ইনস্টিটিউট না যে আপনাকে এখানে আঁকাআঁকি করতে হবে। সাবহেলদি সমস্যা যদি আমরা আক্রান্ত থাকি, তাহলে আমাদের কোন কোন সমস্যাগুলো প্রায়শ হয়ে থাকে? এটা আমাদের কর্মদক্ষতায় প্রভাব ফেলবে, আমাদের জীবন এবং পড়াশোনায় প্রভাব ফেলবে, আমাদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলবে, আমাদের ঘড়ির কাঁটায় প্রভাব ফেলবে, আমাদের জীবনের আয়ুষ্কালে প্রভাব ফেলবে, এবং আমরা বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হব। তাহলে হেলদি কাকে বলে? হেলথ কোন জিনিসটা? আপনি যে সুস্বাস্থ্যের কিভাবে বলবেন আপনি সুস্বাস্থ্যের অধিকারী? সুস্বাস্থ্যের অধিকারী তাকে বলে যে মানসিকভাবে সুস্থ, যে শারীরিকভাবে সুস্থ, যে সামাজিকভাবে সুস্থ, যে পরিবেশগত দিক থেকে সুস্থ, যে আত্মার দিক থেকে সুস্থ, যে মনের দিক থেকে সুস্থ, আবেগের দিক থেকে, আত্মার দিক থেকে, শারীরিকভাবে, ঠিক আছে, বিভিন্ন ভাবে যারা সুস্থ তাদেরকে বলা হচ্ছে পরিপূর্ণ সুস্থ। এখন কথা হচ্ছে এতগুলো সুস্থতার ফ্যাক্টর কিন্তু আমাদের আসলে মেনটেন করা খুবই কষ্ট। তো ইন দ্যাট কেস যে বিষয়টা আমরা করতে পারি সেটা হচ্ছে, আমরা যদি স্বাস্থ্যসম্মত খাবার যদি আমরা প্রতিদিন গ্রহণ করি, আমরা সুস্থ থাকতে পারি। এই স্বাস্থ্যসম্মত খাবারগুলোর মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণে প্রোটিন থাকতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণে ফ্যাট থাকতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণে পানি থাকতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণে খনিজ আঁশ থাকতে হবে, থাকতে হবে আপনার শর্করা জাতীয় উপাদান, থাকতে হবে মিনারেলস বা খনিজ উপাদান, থাকতে হবে ভিটামিন। এই 7টা খাদ্য গুণাগুণ যদি আপনার খাবারে নিশ্চিত করতে পারেন, তাহলে আপনারা বলতে পারবেন যে আপনারা সাব হেলদি হবেন না। এখন
মাই কোয়েশ্চেন টু ইউ, এখন আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করব, সবাই একটু কমেন্ট করে দ্রুত জানান, আমি একটু কমেন্টগুলো চেক করে নিব। সেটা হচ্ছে আপনারা যারা দৈনন্দিন খাবারগুলো খাচ্ছেন সেই খাবারগুলোতে এই 7টা খাদ্য গুণাগুণ বিদ্যমান আছে কিনা, ইয়েস নো বলে একটু জাস্ট আমাকে দ্রুত আনসার করবেন। একজন লিখেছেন ইয়েস, একজন লিখেছেন নো, একজন লিখেছেন নো, মিস্টার রাহাত ভাই লিখেছেন নো, সোমেন মন্ডল লিখেছেন নো স্যার, রবিউল ইসলাম লিখেছেন নো, নাইম ইসলাম লিখেছেন নো, একজন লিখেছেন ইয়েস। আসলে ইয়েস এর সংখ্যাটা খুবই কম। নো নো, হ্যাঁ আসলেই নো। নজরুল ইসলাম লিখেছেন নো, রাকিব হোসেন লিখেছেন নো। ফেসবুকে যারা আছেন তারা কমেন্ট করতে পারেন। আনিকা খাতুন লিখেছেন নো, আল্লাহ হাসান লিখেছেন নো স্যার, আরেকজন উমর ফারুক ভাই লিখেছেন নো, ডি লিখেছেন নো, উর্মি আক্তার লিখেছেন নো। আর সবার নাম কিন্তু এই সুবাদে পড়া হয়ে যাচ্ছে। অর্জুনা আর জিনা আক্তার লিখেছেন নো স্যার, আব্দুল আহাদ লিখেছেন নো, শুভ লিখেছেন নো, বারাক আলী লিখেছেন নো স্যার। ইয়েস, I saw the answer and yeah, that is true যে আমরা যে খাবারগুলো খেয়ে থাকি, আমরা যে খাবারগুলো রেগুলার গ্রহণ করছি, আসলে এই খাবারগুলো আমাদের খাদ্য যে উপাদানগুলো আছে, এই খাদ্য উপাদানগুলো আমাদের খাবারের সাথে পাচ্ছি না আমরা, এবং সেই কারণেই কিন্তু আমরা সাবহেলদি হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এই সমস্ত উপাদান, মানে এই 7টা খাদ্য গুণাগুণ বা খাবারের সঠিক খাদ্য গুণাগুণ বিদ্যমান আছে, এই ধরনের সোর্স আপনি কোথায় পেতে পারেন? এই ধরনের সোর্স কিন্তু আপনি টিএনসিতে পেতে পারেন। টিএনসির যে স্বাস্থ্য ধারণা রয়েছে, বিশেষ করে টিএনসির স্বাস্থ্য ধারণা হচ্ছে প্রাচীন 5,000 বছরের প্রাচীন চাইনিজ চিকিৎসা শাস্ত্র এবং আধুনিক জৈব প্রযুক্তি দুইটাকে একসাথে সমন্বয় করে টিএনস বিশ্বমানের কিছু পণ্য ইতিমধ্যে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, যে পণ্যগুলো খেয়ে পৃথিবীর প্রায় 40 মিলিয়নের বেশি ফ্যামিলির মানুষ তাদের স্বাস্থ্যসম্মত জীবন এবং আর্থিক সমৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এবং এটা হচ্ছে আমাদের একটা টিএনস কোম্পানির বিশেষত্ব। সরি, তো টিএনসির যে স্বাস্থ্য ধারণাটা সেটা একটু এক নজরে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম স্বাস্থ্য ধারণা হচ্ছে ক্লিনজিং, তারপর হচ্ছে রেগুলেশন বা রিপ্লেনিশিং, তারপর হচ্ছে নারিশমেন্ট বা স্ট্রেংথেনিং, তারপর হচ্ছে প্রিভেনশন বা ভারসাম্যকরণ। এই 4টা স্বাস্থ্য ধারণা নিয়ে টিএনস সুসজ্জিত রয়েছে। এবং আজকে আমরা এই ধারণাগুলোকে কেন্দ্র করে আমাদের যে হেলথ প্যাকেজ আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথম যে পণ্যটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের লিভারকে নিয়ে আমরা কথা বলবো। একটা সুস্থ স্বাভাবিক লিভার, দেখতেই পাচ্ছেন এই লিভারটা কিভাবে অসুস্থতার দিকে যেতে পারে। এখানে একটা হেলদি লিভারের ছবি আমরা দেখতে পাচ্ছেন, এবং লিভারটা কিভাবে ড্যামেজ হয় সেটাও কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই লিভারটা আসলে কিভাবে ড্যামেজ হচ্ছে আস্তে আস্তে। জন্মের পরে আপনার লিভারটা ছিল ঠিক এই রকমের। জন্মের পরে যখন আপনি পৃথিবীতে আস্তে আস্তে বাড়তে থাকেন, বিভিন্ন ধরনের দূষণের কাছাকাছি আপনি যখন যান এবং আপনি যদি বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর নোংরা খাবার খান, তখন আপনার লিভারটা হয়ে যায় ফ্যাটি লিভার। এরপর লিভারটা আস্তে আস্তে ফাইব্রোসিস হয়ে যায়, তারপর লিভারটা হয়ে যায় সিরোসিস। এভাবেই কিন্তু লিভারটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। নাও আই এম শোয়িং ইউ দ্য অ্যাকচুয়াল পিকচার অফ এ লিভার সিরোসিস পেশেন্ট। ঠিক আছে, লিভার সিরোসিসে আক্রান্ত হলে হোয়াট অ্যাপেশন লুক লাইক সেটা আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন। সো আপনারা নিশ্চয়ই আপনাদের আশেপাশে অনেক ব্যক্তিদেরকে দেখতে পান যারা এই ধরনের সমস্যা আক্রান্ত হয়, এবং এই পর্যায়ে একটা ব্যক্তি সিরোসিসে গিয়ে অনেকেই মারা যায়, আবার অনেকে ক্যান্সার হয়ে মারা যায়। এবং সেই ধরনের একটা এক্সাম্পল আমি আপনাদের সাথে শো করছি, যিনি চায়নার একজন ব্যক্তি মিস্টার ফু বিয়াও। অগাস্টের 30 তারিখ 2015 সালে তিনি লিভার ক্যান্সার এর রোগে আক্রান্ত হয়ে 42 বছরে মৃত্যুবরণ করেন। এখন কথা হচ্ছে কিভাবে আপনি লিভার ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। লিভারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান। এটা যদি আপনি সঠিক সময়ে যদি যত্ন না নেন তাহলে আপনি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। সো হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট ক্যান ক্রিয়েট লিভার ক্যান্সার? কোন কোন কারণে আমরা লিভার ক্যান্সারে আক্রান্ত হতে পারি, রিস্ক ফ্যাক্টরগুলো কি কি, সেগুলো আমি আপনাদের জন্য একটু তুলে ধরছি। প্রথম যে ফ্যাক্টরটা, সেটা যদি আপনি দীর্ঘদিন ধরে হেপাটাইটিস রোগে আক্রান্ত থাকেন, আপনি লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি তৈলাক্ত খাবারের প্রতি বেশি আসক্তি তৈরি হয় তাহলে আপনার লিভার ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি মদ পান অভ্যস্ত হন, লিভার ক্যান্সার আক্রান্ত হবেন মাস্ট। আপনার লিভারটা যদি ফ্যাটি লিভার হয়ে যায়, অর্থাৎ আপনার লিভারে যদি প্রচুর পরিমাণে কোলেস্ট্রল
জমে যায়, in that case you can be a liver cancer patient, ঠিক আছে? So what are the symptoms and sign that indicates that you are going to be the liver cancer patient? আপনি কিভাবে বুঝবেন যে আপনি লিভার ক্যান্সার আক্রান্ত হতে যাচ্ছেন? লেটস সি। আমি স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করে, এই যে আপনারা একটা নোকের ছবি দেখতে পাচ্ছেন, এই যে নোকটা আপনারা যদি একটু খেয়াল করেন, যে এই নোকটার উপরে ভাঁজ ভাঁজ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিছু রেখা আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি এবার আপনাদেরকে কি করি, সবার নোকটা একটু সামনে নেন। এটা হচ্ছে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনে একটা সিমটম চেক করার জন্য একটা পদ্ধতি। সবাই একটু নোকটা দেখবেন, আপনার বৃদ্ধাঙ্গুল বেসিক্যালি দেখবেন, এবং বৃদ্ধাঙ্গুল যদি আপনার মসৃণ থাকে, তেলতেলে থাকে, ইন দ্যাট কেস আপনি বুঝতে পারবেন যে আপনার লিভারে কোনো ধরনের টক্সিন নেই। আর আপনার এই যে নোক যেটা দেখতে পাচ্ছেন, উপরে যে শক্ত আবরণীটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনার ঢেউ ঢেউ থাকে, ভাঁজ ভাঁজ থাকে, তাহলে ইন দ্যাট কেস আপনাকে বুঝতে হবে যে আপনার লিভারে টক্সিন আছে, ইউ হ্যাভ সাম প্রবলেম ইন ইউর লিভার। সো দিস ক্যান বি দ্য ইন্ডিকেশন অফ আর্লি সিমটমস, ঠিক আছে? আপনার যে লিভারের প্রবলেম হতে যাচ্ছে সেটা আপনি খুব সহজেই জানতে পারবেন। এটা হচ্ছে আপনার একটা লক্ষণ। কিভাবে আপনি বুঝবেন যে আপনার লিভারটা সুস্থ আছে কি না? অনেকেই দেখে ফেলেছেন, বুঝে নিয়েছেন। দ্বিতীয় যে পয়েন্টটা এখানে বলা হয়েছে, বিশেষ করে এটা মেয়েদের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার খুব ইজিলি নিবেন আলোচনাটা, সেটা হচ্ছে আপনার ম্যানস্ট্রুয়েশনের পর্বে, বিশেষ করে আপনার পিরিয়ডের পূর্বে যদি আপনার কোনো ধরনের ব্রেস্টে যদি কোনো ধরনের পেইন যদি আপনি দেখতে পান, তাহলে বুঝতে হবে যে আপনার লিভার টক্সিনে আক্রান্ত। তারপর আপনার ইমোশনাল যদি ডিপ্রেশন হয়ে থাকে, বিশেষ করে আপনি যদি মানসিকভাবে যদি সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, তাহলে এটাও বোঝানো হচ্ছে যে চাইনিজ টেকনিকে এখানেও বোঝানো হচ্ছে যে ইউ হ্যাভ সাম টক্সিনস ইন ইউর লিভার, ঠিক আছে? আপনার লিভারে টক্সিনস রয়েছে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম, সেটা হচ্ছে সবসময় যদি আপনার মাথা ব্যথা থাকে, মাইগ্রেন থাকে, এবং এই যে আমাদের ফেস দেখতে পাচ্ছেন, এই ফেসের দুই পাশে যদি আপনার প্রচুর পরিমাণে ব্রণ দেখা যায়, ছোট ছোট যদি বিচি আপনারা দেখতে পারেন, তাহলে বুঝতে হবে যে আপনি লিভারের টক্সিন আক্রান্ত। এই যে আমি সিমটমস গুলো বলেছি, এগুলো সবগুলো কিন্তু প্রাচীন চিকিৎসকরা, বিশেষ করে চাইনিজ চিকিৎসক যারা আছে, তারা লিভারে প্রবলেম আছে কিনা সেটা আপনার আইডেন্টিফাই করার জন্য তারা এই টেকনিক গুলো ফলো করে থাকে। এখন কথা হচ্ছে, আপনার লিভারটাকে সুস্থ রাখার জন্য কিছু প্যাকেজ টিএনসি আপনাকে অফার করছে। আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে দেখতে পাবেন টিএনসির পণ্যগুলো কি কি, প্যাকেজেস গুলো কি, সেগুলো হচ্ছে চিটোসান ক্যাপসুল, কর্ডিসেপস ক্যাপসুল, ক্যালসিয়াম, জিঙ্ক প্লাস পাউডার, এবং রয়েছে ফসফেট ড্রিঙ্ক। এই পণ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার লিভারটাকে সুস্থ রাখার জন্য। ইন দ্যাট কেস আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট আ প্রোডাক্ট হুইচ ক্যান বি ভেরি হেল্পফুল ফর আওয়ার লিভার প্রবলেম, ঠিক আছে? কোন প্রোডাক্টটা আমি আলোচনা করতে যাচ্ছি? হ্যাঁ, সেই প্রোডাক্টটার নাম হচ্ছে চিটোসান ক্যাপসুল। দেখতেই পাচ্ছেন চিটোসান ক্যাপসুলের ছবি এখানে দেওয়া হয়েছে, শেয়ার করা হয়েছে। পাশাপাশি এখানে আপনার কিছু নরম খোলস সমৃদ্ধ প্রাণীরও ছবি, এখানে কিন্তু সামুদ্রিক প্রাণীর ছবি দেখানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, তারপর দেখতে পাচ্ছেন আপনারা কাঁকড়া, অর্থাৎ এই সমস্ত প্রাণীদের উপরিভাগে যে নরম খোলসটা আছে, এটা যখন আপনার চূর্ণ করা হয়, এখান থেকে এক ধরনের ফাইবার তৈরি হয়। সেই ফাইবারটার নাম হচ্ছে ক্রুস্টাসিয়ান ফাইবার, এবং এখানে এই ফাইবার থেকে এক ধরনের বিশেষ উপাদান পাওয়া যায়, যেটার নাম হচ্ছে কাইটিন পলিস্যাকারাইড। এই কাইটিন পলিস্যাকারাইড থেকে সাধারণত চিটোসান ক্যাপসুলের উপাদানটা তৈরি করা হয়েছে। খুব সহজেই এটা আমাদের শরীর থেকে যে নেগেটিভ সাবস্টেন্স গুলো আছে, টক্সিনস গুলো আছে, যেটা আমাদের লিভারের জন্য হার্মফুল, লিভারের জন্য ক্ষতিকর, এই ধরনের উপাদানগুলোকে বের করে আমাদের লিভারটাকে সুস্থ রাখতে পারে। আলটিমেটলি যদি আপনি চিটোসান ক্যাপসুলটা যদি রেগুলার গ্রহণ করেন, এটা লিভারটাকে সুস্থ রাখার পাশাপাশি আপনার ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করবে, আপনার রক্তের চর্বির পরিমাণ কমিয়ে দিবে, রক্তের যে ঘনত্বটা সেটা পাতলা করে দিবে। মোটা মানুষের জন্য এটা খুবই চমৎকার। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ডায়াবেটিস রোগে যারা আক্রান্ত তাদের জন্য খুবই ভালো, রক্তনালীর সমস্যায় যারা আক্রান্ত রয়েছে তাদের জন্য খুবই ভালো, যাদের স্কিনে বিভিন্ন ধরনের স্পট দেখা যায় পিগমেন্টেশনের কারণে তাদের জন্য খুবই ভালো, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসারে যারা আক্রান্ত রয়েছে তাদের জন্য খুবই ভালো, ফ্যাটি লিভার, অ্যালকোহলিক লিভার এন্ড হেপাটাইটিস, অর্থাৎ যাদের লিভারটা ফ্যাটি হয়ে গিয়েছে,
চর্বির আস্তরণ পড়ে গেছে, তাদের জন্য খুবই চিটোসান একটা চমৎকার একটা পণ্য। সো আপনার লিভারের জন্য বন্ধু বলা চলে। সো স্টিল নাও টিল ডেট who are thinking that your liver this is healthy, I don't think that. আপনার লিভার যারা মনে করছেন যে হেলদি আছে, আসলে কিন্তু তা না। আপনার লিভারটা যদি আপনি চেক করে দেখেন, there might be some problem in your liver. So you have to identify what problems are on your liver, কোন ধরনের প্রবলেম আপনার লিভারে রয়েছে। সো অ্যাকর্ডিং টু দ্যাট আপনার সমস্যাগুলো সমাধান করার জন্য চেষ্টা করতে হবে। 7 নম্বর হচ্ছে ক্যান্সার পেশেন্ট। ক্যান্সার পেশেন্টের জন্য চিটোসান ক্যাপসুলটা খুবই ভালো। তারপর যারা বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এক্সপোজড রয়েছেন, তাদের জন্য এটা খুবই ভালো। সাবহেলদি লোকেদের জন্য খুবই ভালো। এটার ডোজেস নিয়মটা হচ্ছে টেক 2 গ্রানুলস এট এ টাইম টুয়াইস এ ডে, অর্থাৎ দিনে 2 বার খেতে বলা হচ্ছে। 2টা করে ক্যাপসুল আপনি খালি পেটে খাবেন, কুসুম কুসুম গরম পানি দিয়ে খাবেন, এবং যত বেশি খাবেন তত বেশি পানি গ্রহণ করবেন। ইটস এ রিকমেন্ডেশন ফ্রম আওয়ার এক্সপার্ট। আমাদের এক্সপার্ট সবসময় বলছে যে আপনি চিটোসান যখন খাবেন প্রচুর পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করবেন, আর পানি খেলে কিন্তু চিটোসানের অ্যাকশনটা আপনার খুবই বেড়ে যায়। এরপর আমরা লিভারের জন্য একটা চমৎকার পণ্য নিয়ে আলোচনা করব, যেটা আমাদের লিভার প্লাস আমাদের ইন্টেস্টাইন কে খুবই সাপোর্ট দিবে। সেটার নাম হচ্ছে আপনার ফসফোলিড ড্রিঙ্ক। ঠিক আছে, সো আমরা ফসফোলিড ড্রিঙ্ক আলোচনা করার ক্ষেত্রে এই ধরনের কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে হেলথ ক্রাইসিস গুলো এই ধরনের হয় কিনা, আমাদের কোন সময় ডায়রিয়া দেখা যায় কিনা, আমাদের কনস্টিপেশন হয় কিনা, আমাদের অবসাদগ্রস্ত দেখা যায়, চামড়ার উপর ছোট ছোট আমরা ব্রণ দেখতে পাই কিনা, আমাদের সর্দি কাশি হয় কিনা, আমাদের ক্ষুধা মন্দা হয় কিনা, এই সমস্ত সমস্যাগুলো কি আপনারা প্রায়শই দেখেন কিনা। যদি দেখে থাকেন তাহলে এই সমস্যাগুলো যদি আপনার প্রায়শই হয়ে থাকে, তাহলে বুঝতে হবে একটা জিনিস ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে আপনার শরীরের মধ্যে যে ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া রয়েছে, ইন্টেস্টাইন খুবই গুরুত্বপূর্ণ একটা সিস্টেম আমাদের শরীরের মধ্যে আছে, প্রায় হুইচ ইজ অ্যাবাউট 1.5 কিলোমিটার। অনেক দীর্ঘ লম্বাকার একটা ইন্টেস্টাইন আমাদের শরীরের মধ্যে লুকিয়ে আছে। কিছুদিন পরেই কিন্তু আমাদের কোরবানির ঈদ হতে যাচ্ছে। সো কোরবানির ঈদে আপনারা দেখতে পারবেন গরু যখন জবাই করা হয়, ওখানে পেটের ভিতর বিশাল একটা নাড়ি ভুঁড়ি থাকে, ওটাকেই বলা হচ্ছে ইন্টেস্টাইন। সো আপনার পেটের মধ্যে যদি ইন্টেস্টাইনাল যদি ইমব্যালেন্স থাকে, তাহলে এই সমস্ত সমস্যাগুলো আপনারা প্রায়শই দেখবেন। কেন দেখবেন? কারণ আপনার ইন্টেস্টাইনের অবস্থা সুস্থ না। তাহলে আপনার শরীরের মধ্যে কিছু ইন্টেস্টাইনের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু হার্মফুল, আপনার শরীরের জন্য ভালো, আবার কিছু খারাপ রয়েছে। ভালো ব্যাকটেরিয়া কোনগুলো? ভালো ব্যাকটেরিয়াগুলো হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, বিফিডোব্যাকটেরিয়াম, আর খারাপ ব্যাকটেরিয়া হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস, হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কি। এই দুটা ব্যাকটেরিয়া হচ্ছে খারাপ, যেটা আপনার ইন্টেস্টাইনের জন্য খুবই ক্ষতি। এখন কথা হচ্ছে এগুলো কেন বলছি। ব্যাকটেরিয়া ইন্টেস্টাইনের জন্য কিছু ভালো আছে, সেটা আমি এখন আবারও বলছি। সেটার নাম হচ্ছে ভালো ব্যাকটেরিয়া, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া। এটাকে অন্য ভাষায় প্রোবায়োটিক্সও বলা হয়। তো আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদেরকে ভালো ব্যাকটেরিয়া গুলো ইন্টেস্টাইনের মধ্যে, অর্থাৎ আমাদের নাড়িভুঁড়ির মধ্যে দিতে হবে খাবারের মাধ্যমে। অর্থাৎ আপনি যত বেশি ভালো ব্যাকটেরিয়া খাবেন, তত বেশি আপনার ইন্টেস্টাইনটা সুস্থ থাকবে। ঠিক আছে, সো খাবারের মাধ্যমে, এই যে আপনাকে সেই জন্য ভালো ব্যাকটেরিয়ার অন্য নাম হচ্ছে প্রোবায়োটিক্স, আপনি খাবারের মাধ্যমে প্রোবায়োটিক্সটা খাবেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা কার্টুনের মাধ্যমে আমরা দেখিয়েছি, ইট প্রোবায়োটিক্স, ইট এন্ড আই এম প্রিবায়োটিক। ঠিক আছে, অর্থাৎ আপনি যত বেশি প্রোবায়োটিক গ্রহণ করবেন, তত বেশি আপনি প্রিবায়োটিক হয়ে যাবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার ইন্টেস্টাইন সুস্থ থাকবে। ঠিক আছে, সো এই সুস্থতার জন্য আপনি যেই পণ্যটা গ্রহণ করতে পারেন, সেই পণ্যটার নাম হচ্ছে টিএনস ফসফোলিড ড্রিঙ্ক। এটা আপনার ইন্টেস্টাইনকে সুস্থ রাখবে, পাশাপাশি আপনার পুরো পরিবারকে, আপনার লিভারকে সাপোর্ট দিবে, এবং আপনার পুরো পরিবারকে। এটা কোত্থেকে তৈরি করা হয়েছে? এটা মূলত চিকুরি নামক একটা মূলা সদৃশ, অর্থাৎ মূলার মতো দেখতে একটা সবজি থেকে এটা তৈরি করা হয়েছে, যেটা প্রাচীনকালে না, তৎকালীন সময়ে, বিশেষ করে ইন্ডিয়াতে এটা ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকতো, আফগানিস্তানে এটা ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার করা হতো, এবং মঙ্গোলিয়ান জাতিরা এটা লিভার, গল ব্লাডার, তাদের ক্ষুধামন্দ দূর করার জন্য, তাদের রক্তে চিনির মাত্রা কমানোর জন্য এই যে পণ্যটা, সবজিটা আপনারা দেখতে পাচ্ছেন মূলার মতো, এই সবজিটা ব্যবহার করতে। বর্তমানে এই সবজি থেকেই সাধারণত আমাদের ফসফোলিড ড্রিঙ্কটা তৈরি করা হয়েছে, এবং এই ফসফোলিড ড্রিঙ্কটাকে বলা হচ্ছে, আপনি যদি 10 গ্রাম চিকুরি খান, 10 গ্রাম যদি চিকুরি খান, সেটা আপনার 2 কেজি স্যালারি পাতা খাওয়ার সমান উপকার দিতে পারে, 2 কেজি বাঁধাকপি খাওয়ার সমান উপকার দিতে পারে, শুধুমাত্র এই এক প্যাকেট যদি আপনি ফসফোলিড ড্রিঙ্ক খান। ফসফোলিডের পুরো নাম, এই ফস কেন বলা হচ্ছে?
ফসের ফুল মিনিং হচ্ছে ফ্রুক্টো অলিগো স্যাকারাইড। ফসের ফুল মিনিং হচ্ছে ফ্রুক্টো অলিগো স্যাকারাইড। হ্যাঁ, এটা আলটিমেটলি যারা যারা খাবেন, যাদের পেটের সমস্যা রয়েছে তাদের খাবেন, যাদের পায়খানার সমস্যা রয়েছে তারা খাবেন, যাদের লিভারের সমস্যা রয়েছে তারা খাবেন, যাদের পেটের ফুটপাট বিভিন্ন ধরনের শব্দ হয় তাদের খাবেন, যারা ডায়েটিং করেন তারা খাবেন, যাদের শিশুরা অপুষ্টিতে আক্রান্ত রয়েছেন তারা খাবেন, সিনিয়ররা বেশি বেশি খাবেন, অর্থাৎ আমাদের পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তারা বেশি বেশি খাবেন। এবং অবশ্যই এই ফসফরিক ড্রিঙ্কটা গরম পানির সাথে মিক্স করে আপনাকে খেতে হবে। তাহলে আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যে টি রয়েছে, টি এর সাথে একসাথে মিক্স করে আপনারা খেতে পারেন। এরপর আমরা হার্ট নিয়ে একটু কথা বলবো, আমাদের খুবই গুরুত্বপূর্ণ হার্টের প্যাকেজ নিয়ে কথা বলবো। তো আজকে এখানে যারা যুক্ত হয়েছেন ম্যাক্সিমামকে আমরা দেখতে পাচ্ছি ইয়াং পার্টিসিপেন্টস, অর্থাৎ তরুণ বন্ধুরা। তো এই কেন তরুণের কথাটা উঠে আসার কারণটা হচ্ছে বর্তমান সময়ে হার্টের রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তরুণ সম্প্রদায়ের মানুষজন, অর্থাৎ বিশেষ করে চায়নাতে যদি একটা স্ট্যাটিস্টিক্স আপনারা দেখতে পান, চায়নাতে 35 থেকে 44 বছরের এই যে রেঞ্জে যারা আছে তারাই বেশিরভাগ আপনার হার্টের রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এবং প্রতি বছর চায়নাতে প্রায় 5,44,000 মানুষ কার্ডিয়াক ডেথে আক্রান্ত হয়ে মারা যায়। এবং এখানে একটা সুন্দরী তরুণীর ছবি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, যিনি হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন 28 বছর বয়সে, which is very very disappointing for us। আমাদেরকে আসলে খুবই হতাশ করেছে এই ধরনের বিষয়টা আমরা দেখতে পারি। এখানে অনেকেই আছেন যাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে। সো আপনারা কখনো ভাববেন না যে আমি আমার বয়স হয়ে হার্টের রোগে আক্রান্ত হবে তারপর মৃত্যুবরণ করবো। ব্যাপারটা কিন্তু এরকম না, আপনি যে কোনো সময় কিন্তু হার্টের রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। কিছু চ্যাট আসছে, চ্যাটগুলো আমরা একটু চেক করে নিই। সুমন সাহা লিখেছে আমার সমস্যা আছে, রকিব হাসান লিখেছেন হট ওয়াটার, উর্মি আক্তার লিখেছেন এখন বাংলাদেশে মারা যাচ্ছে। ইয়েস, বাংলাদেশে কিন্তু এই বিষয়গুলো হচ্ছে। থ্যাংক ইউ আপনাদের কমেন্ট করার জন্য, কমেন্টটা করতে থাকেন, আমরাও কমেন্টগুলো আনসার আপনাদেরকে দিতে থাকবো। তো একজন তো বিশাল একটা কমেন্ট দিয়েছেন, যাই হোক বড় একটা কমেন্ট, আমি যেহেতু ট্রেনিং চলছে পুরো এত বড় কমেন্ট করা সম্ভব না। সো কার্ডিয়াক, হার্ট এবং ব্রেইনের রোগে আক্রান্ত হয়ে যে মৃত্যুবরণের সংখ্যা সেটা আপনাদেরকে একটা চিত্রের মাধ্যমে শেয়ার করছি। প্রতি মিনিটে 33 জন মারা যায় শুধুমাত্র হার্ট এবং ব্রেইনের রোগে আক্রান্ত হয়ে। এবং 2020 সালে এসে এটা ধারণা আমরা অতিমধ্যে 2020 সাল ক্রস করে ফেলেছি, যেটা 2 কোটির কাছাকাছি হবে। প্রতি বছর আপনার কার্ডিয়াক ডেথ আক্রান্ত হয়ে মারা যাবে। ঠিক আছে, তাহলে কার্ডিয়াক রোগে আক্রান্ত কেন হচ্ছে, অর্থাৎ হার্টের রোগে মানুষ কেন বেশি মৃত্যুবরণ করছে, এটা মেইন কারণ হচ্ছে চর্বি। আপনি যত বেশি চর্বি খাবেন। সো কারা কারা আছেন এখানে বেশি বেশি চর্বি খান, একটু কমেন্ট করে জানান তো। চর্বির প্রতি আসক্তি কাদের রয়েছে? শক্ত শক্ত চর্বি যাদের খেতে মন চায় বা তেল জাতীয় খাবারের প্রতি আসক্তি কাদের রয়েছে, ওনারাই কিন্তু আপনার বেশি করে হার্টের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। কারা কারা বেশি খান? স্যার মাঝে মাঝে খাই না স্যার। আমার রয়েছে একজন উর্মি আক্তার, আমি স্যার, অনেকেই আছেন। দেয়ার মাইট বি মেনি পিপল ইন দিস জুম লাইভ যারা বেশি বেশি চর্বি খেতে চায়। আর বেশি বেশি চর্বি খাওয়ার মানে কিন্তু আপনার হার্টটা ক্ষতিগ্রস্ত হওয়া। আমার তো চর্বি একদমই খারাপ লাগে। আচ্ছা ভালো, তাহলে আপনার জন্য। সুমন মন্ডল লিখেছেন স্যার আমি অনেক খাই, মোটামুটি খাই। আরেকজন লিখেছেন খাই না স্যার। রাকিব হাসান লিখেছেন মাই ফেভারিট। ওয়াও, ওয়েলকাম টু দ্য হার্ট ডিজিজ। আচ্ছা, সুভাষ দেবনাথ লিখেছেন আপনাদের একটু কমেন্ট করি, অনেকক্ষণ ধরে ট্রেনিং করেছি, সবার সাথে একটু ইন্টারঅ্যাক্ট করি। 26 বছর বয়স, আজ স্ট্রোক করেছে একজন তরুণ চকরিয়া। ফারুক হোসেন ভাই ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। 26 বছর বয়সে একজন তরুণ স্ট্রোক করেছে, which is আসলে it is a sad। অনেকে আছেন যারা চর্বির প্রতি আসক্তি আছে। সো যারা যারা চর্বি খান আজকে থেকে চর্বির নামটা ভুলে যান। This can be dangerous to your health। অনেকে লিখেছেন খায় না। যারা খায় না তারা মোটামুটি সেফ জোন আছেন, আর যারা খান তারা বুঝতে পারছেন যে তাদের অবস্থা কিন্তু ভালো না। তো চলুন আমরা একটু সামনের দিকে এগেন।
এটা হচ্ছে মেইন কারণ আপনার হার্টের রোগে আক্রান্ত হওয়ার। আর ইনডাইরেক্ট কারণটা হচ্ছে কি, ইনডাইরেক্ট কারণটা হচ্ছে পরিবেশ দূষণে যদি আপনি বেশি থাকেন, অতিরিক্ত চাপ, অতিরিক্ত কাজের প্রেশার, ধূমপান, অতিরিক্ত খাবার, ফ্যাট জাতীয় খাবার কিন্তু আপনার হার্টের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি করে দেয়। তাহলে এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন আপনি হার্টের রোগে আক্রান্ত কিনা। সবাই একটু জিহ্বা বের করেন নিজেদের জায়গা থেকে, এরকম করে জিহ্বা বের করেন। জিহ্বার সামনে, পিছনে, মাঝখানে কোনো ব্যথা আছে কিনা খেয়াল করেন। আছে? যদি না থাকে তাহলে বুঝতে হবে যে আপনার হার্ট ঠিক রয়েছে। দ্বিতীয় যে পয়েন্টটা, এটা ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনে সাধারণত এটা করে থাকে। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে কপালে হাত দেন একটু, কপালে ব্রণ আছে কিনা দেখেন। কপালে যদি প্রায় সময় যদি ব্রণ দেখা যায় বুঝতে হবে যে আপনি হার্টের রোগে আক্রান্ত আছেন। তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে ঘুমের সমস্যা, বুক ধরফর করা। অর্থাৎ আপনার ঘুমের সমস্যা, বুক ধরফর করলে বুঝতে হবে যে আপনার হার্টের প্রবলেম রয়েছে। 4 নম্বর পয়েন্টটা খুবই ডেঞ্জারাস। যদি আপনার মনে হয় যে ইফ ইউ থিঙ্ক দ্যাট আপনার বুকের বাম পাশে চিনচিন করতেছে এবং কোদালের মতো কোপাচ্ছে, ঠিক আছে? একটু লক্ষ্য করলে খেয়াল করবেন, বুকের বাম পাশে যদি দেখেন যে চিনচিন করে এবং কোদালের মতো কোপাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার হার্টে প্রবলেম আছে। তাহলে আমি কয়েকটা প্রবলেম বলেছি: জিহ্বায় ব্যথা, কপালে ব্রণ, তারপর ঘুমের সমস্যা, বুক ধরফর করা, তারপর হচ্ছে বুকের বাঁ পাশে যদি আপনার চিনচিন করে, ঠিক আছে, আর কোদালের মতো যদি কোপায়, হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে আপনার হার্টের প্রবলেম আছে। সো আপনি হার্টের সমস্যা আক্রান্ত কিনা এটা জানার জন্য খুব সহজ উপায় হচ্ছে আপনি আপনার রক্তের চাপটা পরিমাপ করে নেবেন। রক্তচাপটা আপনি দেখবেন। জুনায়েদ হুসাইন লিখেছেন চিনচিন করে। কেন চিনচিন করে? আচ্ছা, মনে হয় উনি গান করছেন। হ্যাঁ, খুব পপুলার একটা গান আছে।